সোনির এক সময় 70-80 হাজার টাকার ফোনটা এখন ইউজ মার্কেটে 19-20 হাজার টাকায় পাওয়া যাচ্ছে। দিস ইজ সোনি এক্সপেরিয়া 5 মার্ক টু। তো এই সোনি এক্সপেরিয়া 5 মার্ক টু এই ফোনটা 19,000-20,000 টাকা প্রাইস রেঞ্জে কতটুকু ভালো হবে? এই ফোনটা যারা কিনবে তারা ম্যাক্সিমাম মানুষের জন্য কিনবে শুধুমাত্র এই ফোনের পারফরমেন্স এবং বেটার ক্যামেরার জন্য। তো এই ফোনটা এই 19-20 হাজার টাকা প্রাইস রেঞ্জে কতটুকু ভালো হবে এবং এই ফোনটা আমি রিসেন্টলি কিছুদিন ধরে ইউজ করতেছি, আমার ইউজার এক্সপেরিমেন্টসটা এই ভিডিওতে শেয়ার করব। তার পাশাপাশি জানাবো যে এই 20,000 টাকার আশেপাশে বাজেটে এই সোনি এক্সপেরিয়া মার্ক টু যে এই ফোনটা রয়েছে সেটার পারফরমেন্স কীরকম এবং ক্যামেরা পারফরমেন্স কীরকম সম্পূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তার আগে ধন্যবাদ দিতে চাই আমাদের আজকের ভিডিও স্পন্সর আইশপ বাংলাদেশকে আমাদের কাছে এই রিভিউ ইউনিটটা পাঠানোর জন্য। আপনি যদি এই ধরনের ইউজড ফোন কিনতে চান কিংবা আপনি সোনি এক্সপেরিয়া 5 মার্ক টু এই ফোনটা কিনতে চান কিংবা আপনি ইউজড আইফোন কিনতে চান তাহলে আমাদের আজকের ভিডিও স্পন্সর আইশপ বাংলাদেশের সাথে যোগাযোগ করতে পারেন। তারা কিন্তু অনেক ট্রাস্টেড একটা সব ইউজড ফোনের ক্ষেত্রে। আপনি যে কোনো ধরনের ইউজড ফোন কিংবা নতুন ফোন কিনতে চান তাহলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের শপ রয়েছে বসুন্ধরাতে এবং রিসেন্টলি কিন্তু তারা একটা যমুনাতেও ব্রাঞ্চ খুলতে যাচ্ছে। আমি তাদের সকল কিছু লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, অবশ্যই চেক করে আসবেন। আই এম শিওর ম্যাক্সিমাম মানুষজন কিন্তু এই ফোনের ক্যামেরা নিয়ে জানতে অনেক বেশি আগ্রহী, যার জন্য আমরা শুরুতে এই ফোনের ক্যামেরা নিয়ে কথা বলবো। এজ ইউ ক্যান সি এই ফোনের ব্যাক সাইডে রয়েছে তিনটা ক্যামেরা এবং তিনটা ক্যামেরাই হচ্ছে 12 মেগাপিক্সেলের। এই ফোনের 12 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার অ্যাপারচার হচ্ছে 1.7 এবং এর ফোকাল লেন্থ হচ্ছে 24 মিলিমিটার এবং এটাতে যে টেলিফোটো লেন্সটা রয়েছে সে এটার অ্যাপারচার 2.4 এবং এর ফোকাল লেন্থ হচ্ছে 70 মিলিমিটার। এতে যে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্সটা রয়েছে সেটার অ্যাপারচার 2.2 এবং এর ফোকাল লেন্থ হচ্ছে 16 মিলিমিটার, যেটা 124 ফিল্ড অফ ভিউ দিবে। আর এই সোনির ফোনে তো জগৎ বিখ্যাত জায়াসের লেন্স থাকছেই। আর এই ফোনের সেলফিতে থাকছে একটা 8 মেগাপিক্সেলের ক্যামেরা যার অ্যাপারচার 2.0। এতক্ষণ তো বক করলাম এই ফোনের ক্যামেরার স্পেক নিয়ে। এই ক্যামেরার ছবির কোয়ালিটি দেখলে আশা করি আপনি নিজেই বুঝতে পারবেন। আমার কাছে পার্সোনালি এই ক্যামেরার ছবিগুলো খুবই ভালো মনে হয়েছে এবং ছবিগুলো যদি আপনি ভালো করে দেখেন তাহলে দেখবেন ছবিগুলোতে প্রচুর পরিমাণে ডিটেল ছিল এবং অনেক বেশি শার্প ছিল। আর ছবির কালারটাও কিন্তু মোটামুটি ন্যাচারাল ছিল। আর কিছু কিছু ক্ষেত্রে এই ছবির কিছু প্রবলেম হচ্ছিল। ছবি তোলার সময় দেখা যায় যে অনেক সময় ছবিগুলো ওভার এক্সপোজ করে দিতেছিল, ভালোভাবে এক্সপোজার ঠিকঠাক করতে পারছিল না, এই ধরনের কিছু প্রবলেম হচ্ছিল। তাছাড়া ম্যাক্সিমাম টাইম কিন্তু খুবই ভালো ছবি দিচ্ছিল। আর এর ছবিতে দেখা যায় যে অনেক সময় একটু রোদ যদি বেশি থাকে, অনেক বেশি রোদের মধ্যে ছবি তোলেন তখন দেখা যায় যে এর কালার টোন চেঞ্জ হয়ে যায়, ঠিকঠাক হোয়াইট ব্যালেন্সটাকে কন্ট্রোল করতে পারে না। হোয়াইট ব্যালেন্স অনেক বেশি ওয়ার্ম করে দেয়, এর ছবিগুলো অনেক বেশি কন্ট্রাস্টি হয়ে যায় এবং ভাইব্রেন্ট কালার আসে, যার জন্য অনেক সময় দেখা যায় যে ছবিগুলো দেখতে খারাপ মনে হয়, খুব একটা ভালো আসে না। কিছু কিছু ক্ষেত্রে এই প্রবলেম হয়। তাছাড়া ম্যাক্সিমাম টাইম কিন্তু এর ছবিগুলো ভালোই আসতেছিল। তাছাড়া এর আলট্রা ওয়াইডের ছবিগুলো যদি দেখেন সেইটার মধ্যেও খুবই ভালো একটা ফিল্ড অফ ভিউ ছিল এবং যেটার ছবির কোয়ালিটিও ভালো ছিল এবং ডিটেল ছিল, শার্প ছিল ছবিগুলো। আর তাছাড়া আপনি তো এই ফোনের যে 3x অপটিক্যাল জুমটা রয়েছে, টেলিফোটো যে ক্যামেরাটা রয়েছে সেইটার প্রেমে তো অবভিয়াসলি পড়বেন, কারণ এটা দিয়ে আপনি অনেক দূর থেকে খুবই ভালো ভালো ছবি তুলতে পারবেন এবং এইটার কোয়ালিটিও খুবই ভালো ছিল। ছবি অনেক বেশি ডিটেল ছিল এবং অনেক বেশি শার্প ছিল এবং এইটাতেও কিন্তু এই প্রবলেমটাই হচ্ছিল। এটাতে যদিও ওভার এক্সপোজড হচ্ছিল না 3x-এ, কিন্তু এটাতে দেখা যায় যে মাঝে মাঝেই কিন্তু ছবিগুলো ডার্ক করে দিচ্ছিল। এই ধরনের কিছু প্রবলেম হচ্ছিল, যেটা আমার কাছে একটু খারাপ মনে হয়েছে। তাছাড়া ওভারঅল এই ক্যামেরার যে ছবিগুলো রয়েছে সেগুলো আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। তাছাড়া এই ফোনের নাইট শটগুলো দেখলেও বুঝতে পারবেন যে লো লাইটে কিন্তু এই ফোনের ব্যাক ক্যামেরাগুলো খুবই ভালো পারফরমেন্স দিচ্ছিল। আমার কাছে লো লাইট পারফরমেন্সটা আরও বেশি ভালো লেগেছে। আর এই ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোলা সেলফিগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছিল, আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছিল। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছিল, যেরকম এটার এক্সপোজার ব্যাক ক্যামেরার মতো ঠিকঠাক কন্ট্রোল করতে পারছিল না। তাছাড়া ম্যাক্সিমাম টাইমই দেখা যায় যে যদি ভালো লাইট কন্ডিশন পায় তখন কিন্তু ভালো ছবি তুলতে পারে, খুবই ভালো শার্পনেস এবং ডিটেল ধরে রাখতে পারছিল। কিন্তু যদি আপনি ফ্রন্ট ক্যামেরা দিয়ে পোর্ট্রেট তুলতে যান তখন দেখবেন যে ঠিকঠাকভাবে কিন্তু এই হেয়ারের দিক দিয়ে কিন্তু এজ ডিটেকশন ঠিক করে করতে পারে না, যা দেখতে খুবই বিশ্রী লাগে। তাছাড়া ওভারঅল যদি এর সেলফি ক্যামেরার ছবির কোয়ালিটির কথা বলি তাহলে খুবই ভালো ছবি তুলতে পারে। কিন্তু যদি আপনি একদমই গুটগুটা অন্ধকারে গিয়ে ছবি তুলেন তখন দেখতে পারবেন প্রচুর পরিমাণে নয়েজ এবং গ্রেন চলে আসে, আর দেখতে পারবেন যে ছবিটাকে একদম সফট করে দিচ্ছে। তাছাড়া যদি ভালো লাইট কন্ডিশন পায় তখন কিন্তু একদম সুপার লেভেলের ছবি তুলে যা সবারই ভালো লাগবে। বারবার আমি যে কমপ্লেনটা করছিলাম যে এটার এক্সপোজার ঠিকঠাক মতো কাজ করে না, এক্সপোজার ঠিকঠাক কন্ট্রোল করতে পারছিল না ম্যাক্সিমাম টাইম, সেই সমাধান কিন্তু এই ফোনে রয়েছে। সেটা হচ্ছে যে ক্যামেরা প্রো নামের একটা অ্যাপ রয়েছে। এই ফোনটাতে আপনি ক্যামেরা বিল্ট-ইন 3টা অ্যাপ পাবেন, যেটা দিয়ে হচ্ছে একটা নর্মাল ক্যামেরা যেটা সব ফোনে থাকে সেটা তো পাবেনই, তার পাশাপাশি একটা ক্যামেরা আপনি ছবি তোলার জন্য ম্যানুয়ালি ছবি তোলার জন্য একটা অ্যাপ পেয়ে যাবেন, আর হচ্ছে যে আপনি ম্যানুয়ালি ভিডিও করার জন্য আরেকটা অ্যাপ পেয়ে যাবেন, যেটাতে আপনি একদম প্রফেশনাল ক্যামেরার মতো করে আপনি আপনার ইচ্ছা মতো করে সব কিছু কাস্টমাইজ করতে পারবেন। ফোকাস, এক্সপোজার, আইএসও, শাটার স্পিড যা আছে আপনি মিটারিং মোড থেকে শুরু করে সব কিছুই কিন্তু আপনার মনের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন, যেটা হচ্ছে সোনির সব থেকে বড় প্লাস পয়েন্ট। যদিও কিনা স্মার্টফোনে আসলে ম্যানুয়ালি এই কাজগুলো করাটা আসলে
আমার কাছে খুব একটা ভালো মনে হয় নাই, কিন্তু দেখা যায় যে যারা হচ্ছে বিগিনার রয়েছেন, ভিডিওগ্রাফি শুরু করবেন কিংবা ফটোগ্রাফি শুরু করতে চান, তাদের জন্য এই সোনির এই ফোনটা কিন্তু অনেক বেশি ভালো হবে। এই অ্যাপ সাপোর্টের কারণে ম্যানুয়াল যে কন্ট্রোলগুলো রয়েছে সেটা দিয়ে যদি আপনি কন্ট্রোল করে একবার ফোনের সাথে ইউজ টু হয়ে যেতে পারেন, তখন দেখা যাবে যদি কোনো আপনি প্রফেশনাল ক্যামেরাতে সুইচ করেন তাহলে কিন্তু আপনি খুব ইজিতে আপনি সেই ক্যামেরাটাকে অ্যাডাপ্ট করে নিতে পারবেন, যেটা আপনার জন্য অনেক ভালো একটা অ্যাডভান্টেজ দিতে পারে এই সোনির ফোনগুলো। যার জন্য আমার কাছে এই সোনির ক্যামেরা, যারা নতুন অবস্থায় ভিডিওগ্রাফি কিংবা ফটোগ্রাফি শুরু করতে চান তাদের জন্য এই সোনি ফোনগুলো রিকমেন্ড থাকবে। আর আপনি এই ফোনটা দিয়ে সর্বোচ্চ ভিডিও করতে পারবেন 4K 120 FPS। রাইট, আপনি যেটা শুনছেন সেটাই সত্যি, 4K 120 FPS। যেটা আপনি যদি একটা সোনির মিররলেস ক্যামেরা কিনতে চান, যেই ক্যামেরার প্রাইস মোটামুটি 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ টাকা হবে, যেই ক্যামেরাটা দিয়ে আপনি 4K 120 FPS ভিডিও করতে পারবেন, সেটা আপনি মাত্র 20,000 টাকা প্রাইস রেঞ্জে পেয়ে যাচ্ছেন। ইয়েস, এটাতে আপনি ভিডিও করতে পারবেন 4K 120 FPS এবং HDR এনেবল করে ভিডিও রেকর্ড করতে পারবেন, যেটা আমার কাছে মনে হয়েছে একটা হিউজ অ্যাডভান্টেজ ভিডিও করার জন্য, যেইটাকে আপনি পরবর্তীতে অনেক কিছু কাস্টমাইজ করতে পারবেন। তো চলুন দেখি যে এটার ভিডিও কোয়ালিটি কীরকম হয়। এখন যে ভিডিওটা রেকর্ড হচ্ছে এটা হচ্ছে এর আলট্রাওয়াইড লেন্স দিয়ে রেকর্ড করা, আর আশা করি এটার ভিউটাও বুঝতে পারতেছেন, এবং যারা এটা দিয়ে ব্লগ করতে চান তারা আশা করি আলট্রাওয়াইড ক্যামেরাটাকে ইউজ করে এটা দিয়ে ভালোভাবে ব্লগ করতে পারবেন। আর যদি আপনি মেন ক্যামেরা ইউজ করেন তাহলে করতে পারবেন, কিন্তু তখন কিন্তু আর ফ্রেমটা অনেক বেশি টাইট হয়ে যাবে। আর যদি আলট্রাওয়াইড দিয়ে করেন তাহলে আপনি এটার ওয়াইড ভিউটা পাবেন, যেটা কাইন্ড অফ গোপ্রোর মতো একটা ফিল দিবে। এখন যে ভিডিওটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে রেকর্ড করা। আশা করি এই ফ্রন্ট ক্যামেরার ভিডিওর কোয়ালিটি বোঝা যাচ্ছে এবং স্টেবিলিটিও মোটামুটি ভালো, কিন্তু আমার কাছে যে প্রবলেমটা মনে হচ্ছে এর ফ্রন্ট ক্যামেরা সেটা হচ্ছে এর ফ্রেমটা অনেক বেশি টাইট, মানে হচ্ছে এর ফোকাল লেন্থটা একটু বেশি, যার কারণে দেখেন যে অনেকটাই কিন্তু ক্রপ হয়ে যাচ্ছে। আর একটু ওয়াইড যদি হতো এর ফ্রন্ট ক্যামেরাটা তাহলে এইটা দিয়ে কিন্তু ভিডিও করা যেত। তাছাড়া এর ওয়াইড অ্যাঙ্গেলটাকে দিয়েও কিন্তু আপনি চাইলে ব্লগ বানাতে পারবেন। আর আশা করি ফ্রন্ট ক্যামেরার ভিডিও কোয়ালিটিটা বুঝতেই পারছেন। ওকে, এখন যে ভিডিওটা রেকর্ড হচ্ছে সেটা হচ্ছে এর ব্যাক ক্যামেরা, মানে মেইন ক্যামেরা দিয়ে রেকর্ড হচ্ছে। আশা করি এর ভিডিও কোয়ালিটি বোঝা যাচ্ছে, এবং আমি নর্মালি যেভাবে হাঁটি ঠিক সেভাবে হাঁটতেছি, এবং স্টেবিলিটিটাও আশা করি বোঝা যাচ্ছে। এটা দিয়ে যদি কেউ ব্লগ করতে চান তাহলে কিন্তু অনায়াসেই এর মেইন ক্যামেরা দিয়ে ব্লগ করতে পারবেন। আর যখন আপনার ওয়াইড ভিউ দরকার হবে তখন কিন্তু আপনি চাইলে এর ওয়াইড অ্যাঙ্গেলেও সুইচ করতে পারবেন। ক্যামেরার পার্ট দেখার পরপরই ম্যাক্সিমাম মানুষজন এখন পর্যন্ত যারা রয়েছেন তারা সবাই জানতে চান যে এই ফোনের পারফরমেন্স কীরকম। ইয়েস, এই বাজেটে এই ফোনের পারফরমেন্স একদমই টপ নচ। যারা গেমিংয়ের জন্য একটা ফোন নিতে চান তাদের মনে হয় যে একটা আদর্শ ফোন এটাই হতে পারে, কারণ হচ্ছে এটাতে থাকছে একটা স্টক অ্যান্ড্রয়েড, যদিও কিনা কিছু সোনির ব্লুটুথে থাকবে, প্রচুর পরিমাণে ব্লুটুথে থাকবে। আমরা কিছুক্ষণ পর সফটওয়্যার সেকশনে কথা বলছি সেটা নিয়ে। আর হচ্ছে এর পারফরমেন্স তাছাড়া কিন্তু ওভারঅল অনেক বেশি ভালো ছিল। স্ন্যাপড্রাগন 865 5G একটা চিপ রয়েছে, যেই চিপের পারফরমেন্স এখন পর্যন্ত টপ নচ রয়েছে। 2-3 বছর আগের চিপ হলেও এখনও কিন্তু এটা দিয়ে আপনি অনায়াসেই যে কোনো ধরনের গেম কিন্তু রান করতে পারেন। আপনি যদি একজন হেভি ইউজার হয়ে থাকেন তাহলে এই ফোনের ডিসপ্লে পাশাপাশি এই ফোনের যে পারফরমেন্স সেটা দিয়ে আপনাকে একদম তুমুল লেভেলের একটা গেমিং এক্সপিরিয়েন্স দিবে। কিছুক্ষণ পর আমরা একটা ডিসপ্লে নিয়ে কথা বলবো। আমি এটা দিয়ে পাবজি এবং কল অফ ডিউটি খেলে দেখেছি এবং খুবই ভালোভাবে চলতেছিল, কোনো অবস্থাতে ল্যাগ করতেছিল না, কিন্তু মাঝে মাঝে কিছু প্রবলেম হচ্ছিল। দেখা যায় যে লং টাইম গেমিং করলে এই ফোনের যে ব্যাক সাইডটা রয়েছে সেটা প্রচুর পরিমাণে হিট হচ্ছিল, যদিও কিনা গ্লাস ব্যাগের যে ফোনগুলো রয়েছে সেটা কভার ছাড়া ইউজ করলে কিন্তু একটু হিট হাতে লাগে, যেটা আমি কভার ছাড়া ইউজ করতেছি, যার জন্য হয়তো বা এরকমটা হচ্ছে। যখন আপনি একটা কভার ইউজ করবেন তখন এই প্রবলেমটা হয়তো আপনার নাও হতে পারে। আর এটা যত দ্রুত হিট হচ্ছিল তার থেকে আরও দ্রুত এটা কুল হয়ে যাচ্ছিল, যেটা অনেক বেশি ভালো ব্যাপার। এই ফোনটা দুইটা ভেরিয়েন্ট হয়, 8 128GB, 8 256GB। আর এই দুইটা ভেরিয়েন্টেরই স্টোরেজ টাইপ UFS 3.0, যার কারণে পারফরমেন্স কিন্তু আমরা অনেক বেশি ভালো পাই। আজ থেকে 2-3 বছর আগে যখন এই ফোনটা মার্কেটে আসছিল তখন কিন্তু এই ফোনটাতে ছিল অ্যান্ড্রয়েড 10, কিন্তু এখন চলে আসছে এটাতে অ্যান্ড্রয়েড 12, এবং এটাই কিন্তু এর লাস্ট আপডেট। তারপরে আপনার কোনো ধরনের আপডেট পাবেন না, হয়তো বা কিছু সিকিউরিটি প্যাচ পেতেও পারেন, নাও পেতে পারেন, সেটা আমি এখনও শিওরভাবে বলতে পারছি না। এবং অ্যান্ড্রয়েড আপডেট যেটা রয়েছে সেটা কিন্তু এখন লাস্ট, কারণ এটাতে এখন অ্যান্ড্রয়েড 12-এ রান করছে এই ফোনটা। এবং এই ফোনটা কিনলে আপনি বুঝতে পারবেন যে একটা স্টক অ্যান্ড্রয়েডই পাচ্ছেন, কিন্তু আপনি যখন ফোনটা প্রথম অবস্থায় কিনে আনবেন বা আপনি ফোনটাকে রিসেট করবেন তখন আপনার মাথাটা পুরো ঘুরায় যাবে, কারণ হচ্ছে এটাতে এরকম মানে 20-30টা 40টার মতো আমার কাছে মনে হচ্ছিল যে এটাতে ব্লুটুথ ইনস্টল করা, এবং প্রত্যেকটা ব্লুটুথ চায়না জাপানি এই ধরনের, দেখে পুরো মাথায় মানে এলোমেলো হয়ে যাচ্ছিলো। আর যদি কেউ ডোকোমো এডিশন কিনেন, এটার একটা ডোকোমো এডিশন হয়, সেটাতে তো আমার মনে হয় যে আরও বেশি ব্লুটুথ থাকতে পারে। তো সেইগুলো দেখা যায় যে ম্যাক্সিমাম মানে 95%ই কিন্তু আনইনস্টল করা যায়, এবং যেগুলো আনইনস্টল না করা যায় সেগুলোকে আপনি ডিসেবল করতে পারেন কিংবা আপনি ফোন স্টপ করে রাখতে পারবেন, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং আমি এই ফোনটাতে সব কিছুই মোটামুটি আনইনস্টল করে
ফেলেছি এবং এটাকে এখন স্টক অ্যান্ড্রয়েডের মতোই আমার কাছে লাগছে এবং খুবই ক্লিন ছিল। তাছাড়া এই ফোনের সফটওয়্যারে খুব একটা প্রবলেম আমি খুঁজে পাই নাই। যে প্রবলেমটা পেয়েছি সেটা হচ্ছে এইটার ডিসপ্লের সাইজের কারণে, যেটা নিয়ে আমরা কিছুক্ষণ পর ডিসপ্লে সেকশনেই কথা বলছি। এই সোনি এক্সপিরিয়া 5 মার্ক টুতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.1 ইঞ্চির একটা ওএলইডি ডিসপ্লে, যেটা 120 হার্জের এইচডিআর ডিসপ্লে। আর এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিওটা কিন্তু একটু ওয়ার 21:9 অ্যাসপেক্ট রেশিও, যেটা আমরা নর্মালি এরকম লম্বাটে শেপের ডিসপ্লে পাই না। কিন্তু এটাতেই লম্বাটি ডিসপ্লে শেপ হওয়ার কারণে কিছুক্ষণ আগে যে প্রবলেমটা বলছিলাম সেটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যাপেই দেখা যায়, না সরি ম্যাক্সিমাম অ্যাপ না, ফেসবুকে মোস্টলি আমি এই প্রবলেমটা পাইছি। যখন আপনি ফেসবুকে ঢুকবেন, আমি একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন যে লেখা কিন্তু একটার উপরে আরেকটা চলে যাচ্ছে। তার মানে হচ্ছে আমরা যখন নর্মাল ফোনগুলো ইউজ করি সেটা আরেকটু মানে চওড়া হয়, মানে এটা একটু লম্বা, ওইটা একটু চওড়া হয়, সেক্ষেত্রে ওইটাতে টেক্সটগুলো সুন্দরভাবে দেখা যায়। কিন্তু এইটার ক্ষেত্রে যেহেতু মানে এইটার অ্যাসপেক্ট রেশিওতে যেহেতু অ্যাপটা ডিজাইন করা নাই, যার কারণে কি হয় লেখাগুলো উপরে চলে আসে, কিংবা অনেকগুলো লেখা দেখা যায় যে এই ফোন থেকে একটু চওড়া ফোনগুলোতে দুইটা সাইডে আসতেছে, যেটা দেখতে খুবই সুন্দর দেখায়, কিন্তু এটাতে কিন্তু লম্বাভাবে আসতেছে, যার কারণে আপনাকে অনেক বেশি নিচে স্ক্রল করা লাগে। কিছু কিছু ক্ষেত্রে লেখা সাইড দিয়ে কেটে যাচ্ছিল, এই ধরনের অনেক প্রবলেম কিন্তু এই ফোনটাতে হচ্ছিল। তাছাড়া এই ফোনের ডিসপ্লেটা যখন আপনি প্রথমে হাতে নেবেন তখন মনে হবে যে কিরে ভাই, এই টপ সাইড এবং বটম সাইডে এত বড় বড় বেজেল কেন? আমি কি 2016, 17 কিংবা 15 সালের কোনো ফোন ইউজ করতেছি? এই বেজেল দেখে আমারও মনে হচ্ছিল। কিন্তু পরবর্তীতে যদি আপনি একটু এই ফোনটা নিয়ে ঘাটাঘাটি করেন, সোনি ফোনগুলো যদি আপনি দেখে থাকেন যে যদি গতকালকেও কোনো একটা ফোন লঞ্চ করে থাকে, সেই ফোনে যদিও লঞ্চ করে নাই, যদি লঞ্চ করে থাকে সেই ফোনে আপনি দেখতে পারবেন টপ এবং বটম সাইডে এরকম মোটা মোটা বেজেল। কারণ হচ্ছে সোনির একটা সিগনেচার হয়ে গেছে, যদিও কিনা এইটা দেখতে খুবই আগলি দেখায়। এই 2023 সাল কিংবা 24 সাল চলে আসতেছে, এই সময়টাতে এরকম এত বড় বড় বেজেল কোনো মানেই হয় না। এটাতে নচ ইউজ করতে পারতো এবং এই দিকে খুব বেশি সেন্সর আছে যে বিষয়টা এরকম না, কিন্তু তারা এত বড় বড় বেজেল ইউজ করতেছে। এর আরেকটা রিজন তারা বলতে পারে যে এটার নিচে স্পিকার ইউজ করতেছে। কেন স্পিকার কি নিচে দেওয়া যেত না? স্পিকার উপর দেওয়া যেত না? উপরের সাইডটা তো একদমই ক্লিন। কিছুক্ষণ পরেই কথা বলতেছি সাইডে কি আছে এবং নিচে কি আছে। তো এই ডিসপ্লের যে বেজেলগুলো রয়েছে সেটা আপনাকে প্রথম অবস্থায় খুবই প্যারা দিবে, প্যারা না দিলেও দেখতে খুবই খারাপ দেখাবে, কিন্তু 2-1 দিনের মধ্যে আপনি এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবেন। যেহেতু এই ফোনটাতে একটা ওএলইডি ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার জন্য আপনি এটাতে অলওয়েজ অন ডিসপ্লে যে ফিচারটা রয়েছে সেটা তো অবভিয়াসলি উপভোগ করতে পারবেন। আর এই ফোনটার সামনে এবং পিছনে কর্নিং গরিলা গ্লাস 6 এর প্রোটেকশন রয়েছে, যার জন্য আমার মনে হচ্ছে যে এই জায়গায় আপনি অনেক বেশি সেফ, ভেঙে যাওয়ার চান্সটা অনেকটাই কম। যদিও কিনা গ্লাস ভাঙবে এটাই স্বাভাবিক, এটা কর্নিং গরিলা গ্লাস 5 হোক কিংবা কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 হোক, এটা ভেঙে যাবে এটাই স্বাভাবিক। এটা একটা ইউজড ফোন হিসেবে এই ফোনের ডিসপ্লে খোলা হয়েছে কিংবা ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে, এই ধরনের প্রবলেম আমি এখনো খুঁজে পাই নাই। আমার কাছে মনে হচ্ছে যে এই ফোনটা এখন পর্যন্ত ইনটেক রয়েছে, এই ফোনটাকে খোলা হয় নাই। এইটা খোলা না হওয়ার চান্সটা অনেক বেশি। এর কিছু রিজন রয়েছে, কারণ আমার হাতের এই ফোনটা একদমই ফ্রেশ যে বিষয়টা এরকম না, ছোটোখাটো কিছু স্ক্র্যাচ রয়েছে, যেটা খুবই অল্প, ভালো করে না দেখলে বোঝা যায় না। যারা ইউজড ফোন কিনতে চান সেটা আপনি কীভাবে কিনবেন, কী কী দেখে কিনবেন, সেটা নিয়ে খুব শীঘ্রই একটা ভিডিও আসবে। একটা ইউজড ফোন কেনার ক্ষেত্রে আমাদের মাথায় একটা জিনিস সবসময়ই ঘুরে, সেটা হচ্ছে এই ফোনের ব্যাটারি ব্যাকআপ আসলে কতটুকু ভালো হবে। এই ফোনের ব্যাটারিটা তো আবার চেঞ্জ করা না, বা ব্যাটারি ব্যাকআপ খুবই খারাপ হবে সেই রকম কিছু তো হবে না। এই ফোনটা আমি ইউজ করতেছি গত কিছুদিন ধরে এবং এই ফোনের ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি খুবই সন্তুষ্ট, কারণ এই ফোনটা আমাকে অনায়াসে একদিন পার করে দিচ্ছিল। যদিও কিনা আমি সারাদিন গেম খেলি যে বিষয়টা এরকম না, কিন্তু তাছাড়াও দেখা যায় যে অফিসিয়াল কাজ যদি কিছু করতে যায় কিংবা আপনি সারাদিন ফোনটা ইউজও করেন, তারপরেও দেখা যাবে যে আপনার টেনে টুনে একদিন চলে যাবে অনায়াসে। একটা রেগুলার ফোন যতটুকু চার্জ থাকা দরকার ঠিক ততটুকুই এই ফোনের চার্জ থাকছিল, কিন্তু এই ফোনের ব্যাটারি নিয়ে আমি এক জায়গায় হতাশ। যদিও এটা ব্যাটারির দোষ না, আমি ব্যাটারি দোষ দিব না, এই ফোনের চার্জটা খুবই স্লো হচ্ছিল, যেটা আমার কাছে মনে হচ্ছিল মোটামুটি 3 ঘন্টার প্লাস লেগে যাচ্ছিলো, মানে 3 ঘন্টা 3.5 ঘন্টা লেগে যাচ্ছিলো, যেটা একটা ফোন চার্জ করার ক্ষেত্রে বর্তমান সময়ে অনেক বেশি কষ্টদায়ক। 3 ঘন্টা 3.5 ঘন্টা একটা ফোন চার্জ দেওয়াটা মানে এটা কতটুকু কষ্টদায়ক সেটা আপনি এই ফোন কিনলে তারপরেই বুঝতে পারবেন। কারণ আমরা এখন দেখি যে 10 মিনিট 15 মিনিট একটা ফোন যেই জায়গায় ফুল চার্জ হয়ে যাচ্ছে, সেই ফোনটা চার্জ দিতে এখন 3 ঘন্টা যদি আপনাকে বসে থাকা লাগে, সেটা আপনাকে খুবই কষ্ট দিবে। কিন্তু এটা চার্জটা অনেক বেশি ভালো থাকে, আপনাকে ব্যাটারি ব্যাকআপ নিয়ে চিন্তা করতে হবে না। আর ইউজড ফোন কেনার ক্ষেত্রে আপনি ট্রাস্টেড শপগুলো থেকে কিনবেন, তাহলে আপনি ঠকে যাওয়ার চান্স কম। কারণ যদি আপনার ভাগ্যে এটার ব্যাটারি চেঞ্জ এরকম ডিভাইস পড়ে থাকে, তাহলে দেখা যাবে যে আপনি এটার মতো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন না, আপনি তখন এসে আমাকে গালাগালি করলে কোনো লাভ হবে না। আপনি ইউজড ফোন যে কোনো শপ থেকে কিনেন, আপনি সেই শপ থেকে খুবই ভালোভাবে দেখে কিনবেন, বুঝে কিনবেন, জেনে কিনবেন এই শপটা আসলে ট্রাস্টেড কিনা। আমি বলবো না যে আমাদের স্পন্সরের কাছ থেকে কিনেন, আপনি যার কাছ থেকেই কিনেন আপনি দেখে শুনে তারপরে কিনবেন। আচ্ছা, এইবার আসি এই ফোনের ডিজাইনের দিকে। এই ফোনটা যদি আপনি তাকান তাহলে দেখতে পাবেন যে সোনির ম্যাক্সিমাম ফোনগুলো এইরকম ডিজাইনেরই হয়, মানে ডিজাইনে খুব একটা চেঞ্জ নাই বললেই চলে। হয়তো বা কালার ভেরিয়েন্টে
মধ্যে কিছু চেঞ্জ থাকতে পারে। আচ্ছা, যেহেতু কালার নিয়ে কথা বলছিলাম, এই ফোনের যতগুলো কালার রয়েছে প্রত্যেকটা কালারই কিন্তু আমাদের আজকের স্পন্সরের কাছে পেয়ে যাবেন। আপনারা যে কোনো কালার লাগে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। সব ধরনের কালারই কিন্তু এই ফোনের তাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। আচ্ছা, ডিজাইনের কথা যদি বলি তাহলে আমার কাছে সোনির ফোন বরাবরই ভালো লাগে, কারণ হাতে নিলে এই ফোনটা মানে আপনাকে খুবই শান্তি দিবে। মানে আপনি অন্য একটা ফোন নিয়ে যেরকম বাটকারার মতো লাগবে, অনেক বেশি মোটা বড়, এটাকে হাতে ধরা যায় না, এটার ক্ষেত্রে কিন্তু এরকম না। এটা হাতে নিলে মানে যে কেউ আপনার মানে এই ফোনটা যদি হাতে নেয় তাহলে ফোনটা প্রথমে যদি আপনি তাকে হাতে দেন, ফোনটা সে মানে উল্টো করে দেখবে যে আসলে এটা কী ফোন। কারণ এই ফোনটা এরকমই একটা হ্যান্ড ফিল আপনাকে দিবে। যেরকম এই ফোনটা একটা প্রিমিয়াম ফোন, সেরকম একটা ভালো ইন হ্যান্ড ফিল আপনাকে দিবে। আপনি যদি উপরের দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে এখনও এই ফোনটাতে 3.5mm অডিও জ্যাক রয়েছে, তার পাশাপাশি একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। আর যদি আপনি রাইট সাইডে আসেন তাহলে দেখতে পারবেন যে অনেকগুলা বাটন, অনেকগুলা। কারণ এই সময় এসে এতগুলো বাটনওয়ালা ফোন দেখা যায় না। এটা রাইট সাইডে হচ্ছে 5টা বাটন। তো 5টা বাটন কি? ভলিউম আপ ডাউন এবং পাওয়ার বাটন, এবং এটাতেই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট ছিল এবং খুবই ভালোভাবে কাজ করছিল। কিন্তু এই সাইডে হওয়ার ক্ষেত্রে আর এই ফোনটা চিকন হওয়ার ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমে দেখা যাবে আপনি হাতে এভাবে ফোন নেবেন, এবং এভাবে ফোন নেওয়ার ফলে কি হয়, এই আঙ্গুলের যে ফিঙ্গারপ্রিন্টটা রয়েছে সেটা পড়তে পড়তে আপনার টাইম আউট হয়ে যাবে। মানে বারবার হচ্ছে যে এটা আপনাকে প্যাটার্ন দেন কিংবা আপনি পিন দেন, সেটা দিয়ে হয়তো খোলা লাগতে পারে এভাবে ফোন ধরার কারণে। হয়তো যদি আপনি কভার ইউজ করেন তখন এই প্রবলেমটা নাও হতে পারে। তাছাড়া এই পাওয়ার বাটনের নিচেই দেখতে পারবেন আরেকটা বাটন, যেটা আপনাকে মানে হাতে মানে বাঁধবে না, যেটা এই জায়গায় একটা বাটন আছে, ভালোভাবে তাকাইলে আপনি বুঝতে পারবেন একটা বাটন আছে, যেটাতে যদি আপনি একটু প্রেস করে ধরে রাখেন তখনই দেখতে পারেন আপনার ফোনের গুগল অ্যাসিস্ট্যান্ট অন হয়ে যাবে। এই যে গুগল অ্যাসিস্ট্যান্ট অন হয়ে গেছে। এবং তার পাশে দেখতে পারবেন আরেকটা উঁচু বাটন, যেটাই হচ্ছে সোনির আরেকটা সিগনেচার। এই দেখেন আমি ধরে রাখলাম, এটা যদি আমি প্রেস করে ধরে রাখি, এই যে উঁচা যে সিগনেচার বাটনটা বললাম, এই যে ক্যামেরা কিন্তু অন হয়ে গেছে। এখন আমি এই জায়গায় একটা ছবি তুলে নিচ্ছি, এই যে একটা ছবি কিন্তু উঠে গেছে। তো এটাই হচ্ছে যে সোনির স্পেশালিটি, মানে আপনি এই শাটার বাটনটাকে খুবই ভালোভাবে ইউজ করতে পারেন, এবং এটা ইউজ করে আপনি ফোন কেনার থেকে 1 সপ্তাহ 10 দিন আপনি শুধুমাত্র এই শাটার বাটন নিয়ে পড়ে থাকবেন। মানে এই শাটার বাটন দিয়ে ছবি তোলা যে আসলে কতটুকু মজা, সেটা আমি এই ফোনটা ইউজ না করলে বুঝতেই পারতাম না। তাছাড়া যদি এই ফোনের বটমের দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে একটা টাইপ সি পোর্ট এবং তার পাশে একটা মাইক্রোফোন। আমার মনে হয় যে এই স্পিকারগুলো যদি বটমে দিয়ে এবং উপরে দিয়ে উপরের বেজেল এবং যেই বটমের যে বেজেলটা রয়েছে সেটাকে সরিয়ে নেওয়া যেত, অনেক বেশি ভালো হতো। আর লেফট সাইডে তাকালেই দেখতে পারবেন সিম ট্রেটা রয়েছে। অন্যান্য ফোনে যে জায়গায় সিম ট্রের জন্য সিম ইজেক্টর পিন দিয়ে গুতা দেওয়া লাগে, আর এই সোনি ফোনগুলোতে আপনি জাস্ট আঙুল দিয়ে কিন্তু বের করে ফেলতে পারেন। এবং এইটা দেখে অনেকেই হয়তো বা বলতে পারেন যে এই ফোনটাতে কি পানি ঢুকবে? না, এই ফোনটা হচ্ছে যে আমি যেই দোকান থেকে আনছি সে বলতেছিল যে পানিতে টেস্ট করে দিবে, এতটাই ট্রাস্টেড বলতেছিল যে এটা এখনও খোলা হয় নাই। তো ইউজড ফোন কিনে পানিতে ফোন ভিজানোর ক্ষেত্রে অনেক দূরে থাকা ভালো, কারণ হচ্ছে ইউজড ফোন খোলা যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ফোন পানিতে একবার ভিজালেই শেষ। যার জন্য আমি বলবো যে আপনি ইউজড ফোন কিনে কখনোই ভিজানোর এই দুঃসাহস অন্তত নাই করেন। আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিওর অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছি। এখন কথা হচ্ছে যে এই 20,000, 18,000, 19,000 এরকম প্রাইস রেঞ্জেই কিন্তু মার্কেটে এই সোনি এক্সপিরিয়া 5 Mark II ফোনটা পাওয়া যাচ্ছে। তো এই প্রাইস রেঞ্জে এই ফোনটা আসলে নেওয়া কি উচিত হবে? আমি বলবো প্রথমে যে আপনি আসলে কি পারপাসে ফোনটা নিতে চাচ্ছেন। মানে আপনি ফোনটা কি ক্যামেরার জন্য নিতে যাচ্ছেন, নাকি এই ফোনটা আপনি পারফরমেন্সের জন্য নিতে যাচ্ছেন, নাকি এই ফোনটা জাস্ট আপনার সোনি ফোন ভালো লাগে সেই ক্ষেত্রে নিতে যাচ্ছেন। তো আপনার যদি ক্যামেরা সেন্ট্রিক ফোন লাগে, যে আপনার 20,000 টাকা প্রাইস রেঞ্জে আপনার সুপার ডুপার লেভেলের ক্যামেরা লাগবে, তাহলে আমি বলবো যে না, আপনি সোনি এক্সপিরিয়া ফোনটা নিয়েন না। তাছাড়া যদি আপনি ক্যামেরাতে এক্সপার্ট হতে চান, মানে আপনি পরবর্তীতে কোনো একটা প্রফেশনাল ক্যামেরা নেবেন, কিংবা আপনি সোনির ক্যামেরা নেন, কিংবা আপনি ক্যাননের একটা ক্যামেরা নেন, আপনি একটা ডিএসএলআর কিংবা আপনি একটা মিরর লেন্স ক্যামেরাতে সুইচ করতে চান, আপনি ক্যামেরার সেটিংসগুলো জানতে চান, তাহলে আপনি এই সোনি ফোনটা নেন।